রুদ্রের সাথে মিলেই হৈমন্তী এই নাটকটা করছে, ধরে ফেললো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি পারমিতাকে বলছে, দিদি ভাই, আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আমার মাথায় হাত দিয়ে বলো কি হয়েছে। তখন পারমিতা বলতে থাকে, ফুলকি রে, আমার মনে হয় না যে এই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তটাতে কারো কোনো ভালো হয়েছে। আমার মনে হচ্ছে সবারই খারাপ হয়েছে। কত গুরুজনদের আমি অসন্তুষ্ট করেছি, আর তাছাড়া সব থেকে বেশি ক্ষতি করেছি মনে হয় অংশুর। তখনই ফুলকি বলতে থাকে, কেন দাদাভাই তোমাকে কিছু বলেছে? তারপর পারমিতা বলতে থাকে, না না, ও কি বলবে। তবে জানিস তো, বিয়ের পর থেকে মনে হচ্ছে পুরনো স্মৃতিগুলো সব চোখের সামনে ভেসে আসছে। আর এই সব কিছুর মধ্যে না সব থেকে বেশি কষ্ট পাচ্ছে অংশুমান। কিন্তু জানিস তো, এত ভালো মানুষ যে আমার সাথে আরো বেশি করে ভালো ব্যবহার করছে, আমার না তার থেকেই আরো বেশি খারাপ লাগছে। মনে হচ্ছে ওকে ঠকানো হচ্ছে। তখনই ফুলকি বলতে থাকে, শোনো দিদি ভাই, আমি ছোট হতে পারি, কিন্তু এই ছোট মুখে একটা বড় কথা বলি তোমাকে। ফুলকি দাস বিয়ের আগে যখন সিলিন্ডার তুলতো, কাজ করতো, তখন না বিয়ের পরেও না আমার মনে হতো যে আমি বাড়ি বাড়ি গিয়ে সিলিন্ডার দিয়ে আসি, বা ভোম্বলদাকে ফোন করি। আমি তো ছুটেও গিয়েছিলাম বিয়ের পরে। কিন্তু দেখো, এখন সময়টা কত পাল্টেছে। এখন কি আর আমার সেরকমটা মনে হয়? এখন তো আমার যেতেও ইচ্ছে করে না। আর এখন কি আমার মনে হয় যে আমি সিলিন্ডার তুলি? তাই আস্তে আস্তে না সবকিছু ঠিক হয়ে যাবে। তোমারও না এই সংসারের সাথে সবকিছুর সাথে আবার নিজেকে বেঁধে ফেলবে। দেখবে, আগের পুরনো কিছু আর মনে পড়বে না। আর এখন দেখো তো, আমি শুধুমাত্র স্যারকেই দেখতে চাই চোখের সামনে। মনে হয় যেন কতক্ষণে ছুটে যাব স্যারের কাছে, স্যারকে দেখবো। তাই তোমারও এরকমটাই হবে। তখনই পারমিতা বলতে থাকে, ওরে আমার পাকা বুড়ি, তুমি সবকিছু বুঝে গেছো তাই না? তারপরে ফুলকি বলতে থাকে, হ্যাঁ বুঝে গেছি। তারপর দেখা যাবে পারমিতা ফুলকিকে জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে হৈমন্তীর জন্য মন্দির থেকে প্রসাদ আসে। তখন মাস্টারমশাই বলতে থাকে, এটা কি নাটক করে শুরু করেছো হৈমন্তী? এটা কি হচ্ছে? তখনই হৈমন্তী বলতে থাকে, আমার সবকিছু তোমার কাছে নাটক মনে হয়? তখনই মাস্টারমশাই বলতে থাকে, হ্যাঁ, তুমি কি নাটক করছো? দিনে 2 বেলা 3 বেলা প্রসাদ আসছে, কেন? কেন তুমি এরকমটা করছো? তখনই হৈমন্তী রেগে যায় আর বলতে থাকে, হ্যাঁ, আমার সবকিছু তো এখন তোমার কাছে নাটকই মনে হবে। তাহলে এবার পুরো নাটকটাই দেখে নাও। এই বলে হৈমন্তী ভিতরে চলে যায়। তখনই মাস্টারমশাই বসে পড়ে। আর তখন অরুণা আর ধানু এসে সবটা শুনে বলতে থাকে, দাদা, কেন দিদির সাথে এরকম করে কথা বলেন বলুন তো? একটু বুঝে শুনে কথা বলা দরকার ছিল। দিদিভাই তো শরীরটা ভালো না, তাকে তো ডাক্তারও দেখাতে পারলাম না। তখনই মাস্টারমশাই বলতে থাকে, দেখো অরুণা, আমার আমার কি লজ্জা হয় না? সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে কেন মন্দির থেকে রায়চৌধুরী বাড়িতে প্রসাদ আসছে। আমি কি তাতে লজ্জা হয় না? আমি তো মানুষকে মিথ্যা কথাও বলতে পারি না। কেন প্রসাদ আসবে বলো তো? আমাদের মান সম্মান সব শেষ করে দিচ্ছে। ঠিক তখনই ফুলকিও চলে আসে। তারপরে মাস্টারমশাইয়ের এরকম অবস্থা দেখেই বসায়, আর ফুলকি গিয়ে জল আনে আর বলতে থাকে, জেঠুমনি, তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি জল খাও, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই হৈমন্তী ব্যাগ গুছিয়ে বাইরে চলে আসে, আর এসে বলতে থাকে, ধানু, তোমার জেঠুমনিকে বলে দিও আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই বাড়ি থেকে, এবং কি এই সব সম্পর্ক ছিঁড়ে আমি চলে যাচ্ছি। যদি আইনিভাবে সবকিছু শেষ করতে চায় তাহলেও আমি কাগজ পাঠিয়ে দেব। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। আর অরুণা বলতে থাকে, দিদি তুমি এসব কি বলছো? কেন করছো দিদি এসব? তখনই হৈমন্তী বলতে থাকে, নাটক করো না, বুঝতে পেরেছো? সবসময় তো তোমার ইচ্ছে ছিল এই বাড়ির সবকিছু তুমি করতে হবে, নাও এবার তো তোমার আশা পূরণ হচ্ছে। আমি চলে গেলে এই সবকিছু তো তোমারই হবে। তাই আমি চলে যাচ্ছি। বুঝতে পেরেছো? আমাকে কেউ আটকানোর একদম চেষ্টা করবে না। ঠিক তখনই রোহিতও সেখানে চলে আসে, আর রোহিত হৈমন্তীর এরকম কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তারপরে হৈমন্তীকে সবাই আটকানোর চেষ্টা করে, কিন্তু হৈমন্তী কারো কোনো কথা শোনে না আর বলতে থাকে যে কেউ আমাকে আটকাবে না, আর আমি দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে যাচ্ছি। আমাকে খোঁজার কেউ চেষ্টা করবে না, আর আমার পিছু পিছু আসবে না। বুঝতে পেরেছো? এই বলে হৈমন্তী বাহিরে বের হয়েই দরজাটা বাহির থেকে লাগিয়ে দেয়। তখন রোহিত ওরা সবাই ছুটে দরজা খোলার অনেক চেষ্টা করে। তখন রোহিত বলতে থাকে, জেঠিমণি বাহির থেকে ঠিকই দরজাটা লাগিয়ে দিয়ে গেল। আমি যাই, ছাদ থেকে যদি কোনোভাবে নেমে তারপর খুলতে পারি। তখনই জেঠুমণি রেগে যায় আর বলতে থাকে, না, ওকে কেউ খুঁজতে যাবে না। ও যেখানে খুশি সেখানে চলে যাক। ওর অনেক বার বেড়েছে, আমার আর এসব সহ্য হচ্ছে না। তখন অরুণা বলতে থাকে, দাদা আপনি মাথাটা ঠান্ডা করুন, এরকম করবেন না, সবাই একরকম করলে কি করে হবে? তখনই মাস্টার মশাই খুবই ভেঙে পড়ে। তখনই রোহিত গিয়ে দরজাটা খোলে। গেটটা খুললে সবাই মিলে ছুটে জেঠিমণিকে খুঁজতে থাকে, কিন্তু কেউ কোথাও পায় না। তারপরে রোহিতরা ছুটে এসে বলতে থাকে, কোথাও পেলাম না, জেঠিমণি কোথায় চলে গেল? তখন অরুণা বলতে থাকে, এই তো কিছুক্ষণ আগে গেল, হঠাৎ করে কোথায় চলে গেল? তখন রোহিত বলে, সেটাই তো,
তখন ফুলকি বলে, দাও আমি দিদিভাইকে ফোন করি, দিদিভাইকে ফোন করে জিজ্ঞাসা করি। তখন লাবু ফোনটা না ধরলেই রোহিত বলতে থাকে, আমি রুদ্রকে ফোন করে জানাই সবটা। তখনই রুদ্রকে ফোন করে রোহিত বলতে থাকে, রুদ্র, জেঠিমণি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে একটু ঝামেলার কারণে, তুই একটু দেখ তো জেঠিমণিকে খুঁজে পাচ্ছ কিনা। ওইদিকে রুদ্র বলতে থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি বললি, মা বেরিয়ে গেছে, আমি দেখছি, আমি লোক লাগাচ্ছি, তোরা চিন্তা করিস না। এই বলে ফোনটা রেখেই ওইদিকে দেখা যাবে হৈমন্তী রুদ্রর সাথেই। তখনই রুদ্র হৈমন্তীকে বলতে থাকে, মা তুমি এইভাবে বাড়ি থেকে কেন বেরিয়ে আসলে বলো তো? এরকম একটা ব্যাগ নিয়ে তুমি রাস্তাতে হাঁটছিলে, ভাগ্যিস আমার চোখে পড়েছিল, আমি দেখেছিলাম, না হলে না হলে তুমি কোথায় যেতে? তখনই হৈমন্তী কাঁদতে কাঁদতে বলতে থাকে, রুদ্র তুমি আমাকে কেন গাড়িতে তুলে আনলে বলো তো? আমার যেখানে খুশি আমি সেখানে চলে যেতাম, তুমি আমাকে কেন গাড়িতে তুললে? আমাকে একটু পরে নামিয়ে দাও, আমার যেখানে খুশি আমি সেখানে চলে যাব। আমার না এসব আর ভালো লাগছে না। তখনই রুদ্র বলতে থাকে, মা তুমি এরকম করছো কেন? তুমি কোথায় যাবে বলো তো? কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার বাড়িতে যেতে হবে না, তুমি আমার অফিসে চলো, অফিসে চলো, তারপরে আমি তোমার সব কথা শুনছি, তুমি একদম চিন্তা করবে না। তখনই এই কথা বলেই রুদ্র হৈমন্তীকে অফিসে নিয়ে যায়। তারপরে নিয়ে বসিয়ে বলতে থাকে, মা তুমি বসো, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। তখন হৈমন্তী বলে, না আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমার ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। তখনই রুদ্র বলতে থাকে, মা তুমিও তো আমাকে ভুল বুঝছো, বলো পারমিতার বিয়েটা নিয়ে আমি কি করতাম বলো তো? এখানে সবাই বিয়েটা ঠিক করেছে, জানোই তো, আমাকে এমনিতেই ফুলকি যখন তখন দোষারোপ করছে সবার সামনে। তারপরে আমি কিছু বলতে গেলে কখন কে কি দোষ দিবে আমাকে, তার কোনো ঠিক আছে? আমি কি করতাম বলো তো? আমি তো এমনিতেই কারো কাছে ইমেজটা ঠিক রাখতে পারছি না। তখনই হৈমন্তী বলতে থাকে, আমি না মাস্টার মশাইয়ের উপর রাগ করেছি, জানো তো, মাস্টার মশাই না আমাকে কখনো বুঝলো না, কখনো বুঝলো না। ওই সবসময় না ওই মেজো বউর পক্ষ নিয়ে কথা বললো। মেজো বউ মেজো বউ তার ছাত্রী ছিল তো, তার স্নেহের হাত মেজো বউয়ের মাথার উপর আছে। আর তাছাড়া সবসময় মেজো বউর পক্ষ নিয়েই কথা বলে। কিন্তু দেখো, আমার কথা কেউ ভাবলো না, সে মেজো বউয়ের ছেলেই তো আমার ছেলেটাকে কেড়ে নিল। এখন আবার মেজো বউয়ের ছেলের বই আমার বউটাকে অন্যের হাতে তুলে দিল, অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিল। আমার কষ্টটা না মাস্টারমশাই একটু বুঝলো না। তখনই রুদ্র বলতে থাকে, মা হয়েছে তো, আমি বুঝতে পেরেছি তো, তোমাকে বাড়িতে যেতে হবে না, বাড়িতে যেতে হবে না আমার, তুমি থাকো এখানে, আমিও বাড়িতে কাউকে কিছু জানাবো না, তুমি চুপ করে বসো। তারপরে হৈমন্তীকে বসিয়ে রুদ্র মনে মনে বলতে থাকে, এবার এবার এই অস্ত্র দিয়ে ওই মাস্টারমশাইকে আমি ঘায়েল করব। এবার দেখি ফুলকিও কোনো কিছু মাত পাবে না, দেখি ফুলকি কি করতে পারে। এই ভেবে রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে পারমিতার অংশমান আসে। তখনই পারমিতা অরুণাকে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার জন্য আজকে সবকিছু হয়েছে, বাবা কোথায় বাবা? তখনই মাস্টারমশাই আসে, এসে বলতে থাকে, তোমরা এসেছো? তখন অংশুমান প্রণাম করে বলতে থাকে, মাস্টারমশাই আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। তখন মাস্টারমশাই বলে, তুমি কি দেখবে বলো? যে নিজের ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যায় তাকে কি খুঁজে বের করা যায়? কোনো দরকার নেই। তখন অংশুমান বলতে থাকে, আপনারা একদম চিন্তা করবেন না, আমি দেখছি। আর রুদ্ররূপ বাবুকে তো ফোনটা করেছেন, দেখা যাক রুদ্ররূপ বাবু কিছু বলে কিনা। ওইদিকে ফুলকি মনে মনে বলতে থাকে, জামাইবাবু কিছু জানে না? জামাইবাবুর সাথে তো জেঠিমনির খুব ভাব, তাহলে আমার কেন মন বলছে যে জামাইবাবুর কাছে জেঠিমনি আছে। তারপর দেখা যাবে ও মাস্টারমশাই পারমিতাকে বলতে থাকে, মা তুই একদম কাঁদবি না, তুই একদম নিজেকে দোষারোপ করবি না, বুঝতে পেরেছিস? তারপরে ফুলকি রোহিতের কাছে গিয়ে বলতে থাকে, স্যার আপনি দিদিকে একটু ফোন করে খবর নিন না, আমার মন বলছে যে জামাইবাবু হয়তো বা জেঠিমনির কোনো খবর জানে, জেঠিমনি বেরিয়ে গেল, জামাইবাবুকে কিছু বললো না। তখন এই কথা শুনে রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে।